সাদমান আমার ব্যাগের দিকে এগিয়ে গেল। উদ্দেশ্য আমাকে সে আবার সাজাবে, তাই সে আমার সামনে সবকিছু নিয়ে এসে আমাকে সাজাতে শুরু করলো। আমি ছোট মানুষ, চুপ করে পাগলের পাগলামি দেখছি, একটা শব্দ করছি না। আমাকে সাজানো শেষ, এবার সে আমাকে শাড়ি পরানোর পালা। সাদমান আমার শরীরে কামিজ উঠাতে নিলে আমি বাধা দেই, কিন্তু বাধা দিয়েও লাভ নেই। সাথে সাথে আমার গলা চেপে ধরে সাদমান আর বলে, আমি আমার কাজে বাধা পছন্দ করি না, নেক্সট টাইম এমন ভুল যেন না হয় বলে গলা ছেড়ে দিল। তারপর আমি জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, আমার আপত্তি থাকা সত্ত্বেও আমি আর বাধা দিলাম না। তারপর আমি সাদমানকে বললাম বাকিগুলো আমি নিজেই পড়ি। তারপর সাদমান আমাকে সম্মতি দিল। আমি ওয়াশরুমে যেতে নিলে সাদমান আমাকে আটকে ফেলে, বলে ও ওয়াশরুমে কেন, এখানেই পড়ো। তাই বাধ্য হয়ে আমাকে সেখানেই চেঞ্জ করতে হলো। সাদমান আমার উন্মুক্ত শরীর দেখেছে ক্ষুধার্ত পশুর মতো। আমি শাড়ি পরতে নিয়ে 2-3 বার ব্যর্থ হলাম। আমার হাত থেকে সাদমান শাড়ি নিয়ে এক মাথা আমার কোমরে ছুঁয়ে দিল। তারপর এই ছোঁয়া যেন আমাদের দুজনকে মাতাল করে দিচ্ছে। ছোট ছোট কয়টা কুচি কেটে আবারও আমার কোমরে গজিয়ে দিল, আঁচল দিয়ে উন্মুক্ত শরীর ঢেকে দিল। আমাকে আয়নার সামনে দাঁড় করালো। আমি আমার নিজের দিকে তাকিয়ে পুরো অবাক, এত সুন্দর তো আমাকে বিয়ের সাজেও লাগেনি। তারপর সাদমান বলল, এমন ভাবে হালকা সাজবা, তুমি গাঢ় সাজ সাজবা না, এমনিতে তুমি অপরূপ সৌন্দর্যের অধিকারিণী। সাদমান নেশাগ্রস্ত ছিল, তার এলো থাপারি নিঃশ্বাস আমার গায়ে বারবার কাটা দিচ্ছিল। আমি সহ্য করতে না পেরে সাদমানকে কি নিচে ধাক্কা দিয়ে দূরে ঠেলে দিলাম। সাদমান নেশাগ্রস্ত দৃষ্টিতে আমার দিকে আবারও তাকিয়ে আমাকে হাত ধরে কাছে টেনে নিল। এবার আমি আর ভয় পেয়ে গেলাম, তাকে আর বাধা দিলাম না, কে জানে আবার কোন নির্যাতনের শিকার হতে হয়। তারপর আমি বিড়বিড় করে বলছিলাম, আমার পিরিয়ড হয়েছে, আমাকে ছাড়ুন, কিন্তু কে শুনে কার কথা। আমার চোখ দিয়ে শুধু জল পড়ছে। বাধা দিতে গেলে আবারও ভয় হয়, কে জানে কোন নির্যাতন আমার উপর আবার শুরু করে। কারণ সাদমান তার তৃষ্ণা মেটাতে ব্যস্ত। একটানে আমার পরনের শাড়ি সব খুলে ফেললো, আমাকে বিছানায় ধাক্কা দিয়ে শুয়ে দিল। বাসরাতে আমার স্বামীর এই নির্যাতন আমি সহ্য করতে পারতেছিলাম না। একদিকে আমার পিরিয়ডের ব্যথা, অন্যদিকে সাদমানের এমন নির্যাতন। একসময় আমার নিজস্ব দেহ শরীরটা বিছানার সাথে মিশিয়ে গেল। সাদমানও হুঁশে নেই, সেও বিছানায় ঢেলে পড়লো। পরের দিন সকালে আমার স্বামীর মুখে নীলা নামটি শুনে আমি চমকে উঠি। বিশেষ করে বিশেষ মুহূর্তে সাদমানকে এই নামটি উচ্চারণ করতে শুনেছি আমি। তখন আমি ভেবেছিলাম হয়তো এটা আমার মনের ভুল। নীলা হচ্ছে মিসেস সানজিদা চৌধুরীর একমাত্র বোনের মেয়ে। সানজিদা চৌধুরী কত ইচ্ছে ছিল নীলা হবে তার পুত্রবধূ। নীলা এবং সাদমান একে অপরকে ভীষণ ভালোবাসে, খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের। কিন্তু সাদমানের বাবা এটার কঠোর বিরোধিতা করেন, কারণ একটাই, তিনি তার বন্ধু, অর্থাৎ আমার বাবাকে কথা দিয়েছেন। বাবার অমতে কিছুই করে না সাদমান। আমি মিসেস সানজিদার যাওয়ার দিকে তাকিয়ে আছি। এই বাড়ির মানুষগুলো কেমন যেন, কারোর মুখের কি কোনো ভালো কথা নেই। সাদমান ওয়াশরুম থেকে বাইরে বের হলো, আমার দিকে তাকিয়ে চোখের ইশারায় আমাকে ওয়াশরুমে যেতে বলল। আমিও চুপচাপ চলে গেলাম। তারপর আমি ওয়াশরুমে চলে যাই। ওয়াশরুমে গিয়ে আমি আয়নার দিকে তাকিয়ে দেখি একই অবস্থা হয়েছে আমার গলায় আঁচড়ের দাগ, গালের দাগ, সারা শরীরের দাগ। তারপর দীর্ঘক্ষণ আমি আমার ক্ষত স্থানে হাত বুলিয়ে দীর্ঘ সময়ের শাওয়ার নিয়ে আমি বাহিরে এলাম। শাড়ি এখনো দিয়ে যায়নি, অনেকক্ষণ অপেক্ষা করলাম। রুম থেকে বের হতে যাব